বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, তখন এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। অর্থাৎ এই নিচে দেখো আমরা কিন্তু কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছি, তাই না? এই প্যাটার্ন খুঁজে এই যে খালি ঘরগুলো রয়েছে, এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ সঠিক যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি বসে আমাদের এই ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, যদি আমরা ১ নম্বর প্রশ্ন লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নটি রয়েছে, হ্যাঁ, এখানে শুরুতেই রয়েছে ১৩, তাই না? এবং এই পাশে রয়েছে কত? ১৫, এবং এইখানে রয়েছে ২৮, তাই না? তাহলে আমাদের দেখো এই বাকি যে প্যাটার্নগুলো এখানে দেখতে পাচ্ছি নিচে খালি ঘর রয়েছে, তাহলে আমাদের সেই হিসেব অনুযায়ী এই ঘরটি কিন্তু আমাদের ধরতে হবে খালি ঘর, ঠিক আছে? তাহলে এই খালি ঘরে আমরা এই সংখ্যাটি পেয়েছি কত? আমরা কিন্তু এখানে সংখ্যা পেয়েছি ২৮। তাহলে এই ১৩ এবং ১৫, হ্যাঁ, এই দুটিকে একটু লক্ষ্য করো তো, যে এই দুটিকে ব্যবহার করে, হ্যাঁ, আমরা কীভাবে করে ২৮ বানাতে পারি, কীভাবে করে এখানে ২৮ হতে পারে। দেখো, এটি কিন্তু খুবই সহজ, খুবই সহজ। আমরা এই ১৩ এবং ১৫ এই দুটিকে যদি যোগ করে দেই তাহলেই কিন্তু ২৮ এখানে হয়ে যাবে। দেখো কিভাবে, আমরা জানি যোগের ক্ষেত্রে শেষের সংখ্যার সঙ্গে কিন্তু এই শেষের সংখ্যাকে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে ৩ এবং এখানে শেষে রয়েছে ৫। তাহলে ৫ এবং ৩কে যোগ করলে কত হয়ে যায়? ৫, ৬, ৭, ৮। অর্থাৎ ৫ এবং ৩কে যোগ করলে হয়ে যায় ৮। এই যে শেষে আমরা লিখে দিলাম ৮। এবার এখানে প্রথমে রয়েছে ১, এখানে প্রথমে রয়েছে ১। ১ এবং ১কে যোগ করলে হয় ২। এই যে প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২। তাহলে এই দুটিকে যোগ করলে হয়ে গেল ২৮। তাহলে আমরা কি বুঝতে পারি? এই দুটিকে যোগ করে যা হবে এই খালি ঘরে কিন্তু সেই সংখ্যাটি আমাদের বসাতে হবে। খুবই সহজ, তাই না? আচ্ছা, এবার এটিকে যদি সমাধান করি, এখানে শুরুতে রয়েছে ২১, এখানে রয়েছে ৩২। তাহলে এখানে কত হবে? হ্যাঁ, আশা করি সকলে তোমরা ধরতে পেরেছো। আমরা এই দুটিকে যোগ করলেই পেয়ে যাব যে এইখানে কত হবে, তাই না? তাহলে দেখো, যদি এই দুটিকে যোগ করি, এখানে শেষে রয়েছে হচ্ছে ১, এখানে শেষে রয়েছে ২। ১ এবং ২কে যোগ করলে হয়ে যায় ৩, তাই না? তাহলে এই শেষে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে ৩। আমাদের শেষের অঙ্কটি বের করা হয়ে গেল। এবারে এখানে শুরুতে রয়েছে ২, এখানে শুরুতে রয়েছে ৩। ২ এবং ৩কে যোগ করলে হয়ে যায় ৫, তাই না? আমরা এখানে লিখে দেব শুরুতে ৫। তাহলে আমাদের মোট হয়ে গেল কিন্তু ৫৩, তাই না? আমরা এটিকে কিন্তু নির্ণয় করে ফেললাম। এবার একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছি ২৮, এখানে রয়েছে ৪০। তাহলে আমরা এখানে কি করব? আমরা এই দুটিকে যোগ করে যা হবে সেটিকে কিন্তু এই খালি ঘরে লিখে দেব। দেখো, এখানে শেষের সংখ্যা রয়েছে হচ্ছে ৮। আমরা জানি শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। দেখো, শেষে রয়েছে ৮, এখানে শেষে রয়েছে ০। ৮ এবং ০কে যোগ করলে কত হয়? ৮ই কিন্তু হয়ে যায়, তাই না? কারণ শূন্যের তো কোনো দাম নেই। তাহলে আমরা এখানে শেষে লিখে দিলাম ৮। এবার এখানে শুরুতে রয়েছে ২, এখানে শুরুতে রয়েছে ৪। ২ এবং ৪কে যোগ করলে কত হয়? আমরা জানি ২ এবং ৪ মিলে হয়ে যায় ৬। তাহলে এখানে শুরুতে লিখে দেবো আমরা ৬। তাহলে হয়ে গেল ৬৮। দেখো, এই প্যাটার্নগুলো কিন্তু আমরা খুবই মজায় মজায় সমাধান করে ফেললাম। এবার যদি আমরা একই রকমভাবে একটু নিচে লক্ষ্য করি, এখানে ২ নম্বরে কিন্তু আরও কিছু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই প্যাটার্নগুলোতে দেখো, এখানে খালি ঘর রয়েছে কোথায়? এখানে একটি খালি ঘর রয়েছে, এখানে, এখানে, তাই না? তাহলে এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। কিন্তু এই শুরুতে যে প্যাটার্নটি দেওয়া রয়েছে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাধান করেই দেখানো হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে যদি একটু লক্ষ্য করি যে এটিকে কিভাবে করে সমাধান করা হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একদম মাঝখানে রয়েছে ২৪, তাই না? এই ২৪ থেকে কিন্তু চারদিকে ৪টি ডালের মতো বের হয়ে গেছে, তাই না? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ৬, এখানে রয়েছে ৩, এখানে ৪, এখানে ৮। তাহলে এই পাশে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি এগুলো কিভাবে করে পেলাম? আচ্ছা, তাহলে আমরা শুরুতে যে কাজটি করতে পারি, এই যে আমরা যে সোজা যে লাইনটি দেখতে পাচ্ছি, এইটি একটি সোজা লাইন, এটি একটি সোজা লাইন, যে কোনো একটি লাইনকে আমরা একটু লক্ষ্য করি, হ্যাঁ? আচ্ছা, যদি আমরা এইভাবে করে এই লাইনটিকে লক্ষ্য করি, দেখো তো এই লাইনটি থেকে তোমরা কোনো নিয়ম খুঁজে বের করতে পারো কি না? আমরা দেখো একটি নিয়ম কিন্তু এখানে খুঁজে পাই, সেটি হচ্ছে এই দেখো, যেহেতু মাঝখানে রয়েছে ২৪, তাই না? যদি ২৪কে আমরা ৬ দ্বারা ভাগ করি, কত দ্বারা? উপরে রয়েছে ৬, ৬ দ্বারা যদি ২৪কে আমরা ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি ৪ ছক ২৪। কয়বার ভাগ যায়? ৪ বার। তাহলে এই দেখো, সেই ৪ কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি, তাই না? মিললো? আচ্ছা, আবারও দেখো, যদি আমরা একটু উল্টোভাবে দেখি, এখানে রয়েছে ২৪। এবার ২৪কে যদি তুমি
চার দ্বারা ভাগ করো। এর আগে তো আমরা 6 দ্বারা ভাগ করেছি, তাই না? আমরা যদি এবারে নিচের সংখ্যা দ্বারা ভাগ করি, দেখো 24কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা জানি 4 ছক 24, অর্থাৎ 6 বার ভাগ করা যায়, তাই না? দেখো যেহেতু ভাগফল হয় 6, আমরা কিন্তু উপরে সেই 6 দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে নিয়মটি খুঁজে পেলাম সেটি হচ্ছে এই মাঝখানের সংখ্যাকে আমরা এই সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে এই নিচের সংখ্যাটি পাবো, আবার এই মাঝখানের সংখ্যাটা যদি এই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে উপরের সংখ্যাকে পাবো। আবার দেখো এইভাবে যদি লক্ষ্য করি, মাঝখানের সংখ্যাকে যদি আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটি আমরা পাবো, তাই না? আচ্ছা, আবার দেখো, আচ্ছা যদি এটিকে একটু লক্ষ্য করি, আমরা 8 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 8 দ্বারা 24কে ভাগ করলে হয় 8 একে 8, 8 দুগুণে 16, 8 24, 3 বার ভাগ করা যায়। তার মানে আমরা কিন্তু এখানে সেই 3 দেখতে পাচ্ছি, তাই না? আমরা কিন্তু সেই 3 এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আবার যদি 3 দ্বারা যদি তোমরা 24কে এবারে ভাগ করো, হ্যাঁ, 3 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 8 24, 8 বার ভাগ করা যায়। আমরা কিন্তু সেই 8 এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আরেকটি মজার বিষয় কিন্তু এখানে রয়েছে, সেটি হচ্ছে যদি এই 24 আমাদের না থাকতো, ঠিক আছে, তাহলে এই 24-এর জায়গাতে যদি খালি ঘর থাকতো, তাহলে এই 4টি সংখ্যা দেখে আমরা কিভাবে এই 24টাকে বের করতে পারতাম? আমরা যদি এই যে দুটি পাশে 2 সংখ্যা রয়েছে, এই দুটিকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু এখানে 24 হয়ে যাবে। দেখো খুবই মজার, 4 এবং 6, 4 এবং 6কে গুণ করলে কত হয়? আমরা জানি 4 ছক 24, এই যে সেই 24কে রয়েছে, 24 কিন্তু এখানে রয়েছে। আবার দেখো 8 এবং 3, এই দুটিকে যদি গুণ করি তাহলে কত হয়? 3 8 24, এই যে সেই 24কে রয়েছে, হ্যাঁ এখানে কিন্তু সেই 24 রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এইভাবে করেও এই মাঝখানের সংখ্যাটিকে নির্ণয় করতে পারি। আচ্ছা, এবারে আমরা তো নিয়মটি শিখলাম, এখন যদি এই যে খালি ঘর রয়েছে এই প্যাটার্নটি যদি লক্ষ্য করি, এখানে কত হবে? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে এই দুটি সংখ্যা মিলে কত হয়? এই দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করি, পাশাপাশি দুটি সংখ্যাকে গুণ করলে কিন্তু এই মাঝখানের সংখ্যাটি পাওয়া যাবে, তাই না? তাহলে 7 এবং 6কে গুণ করলে হয় 6 7 42, এই যে কিন্তু সেই 42 আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এবারে এখানে যেহেতু 14 রয়েছে, 14 সঙ্গে কতকে গুণ করলে আমরা 42 পাবো? আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা সেই ক্ষেত্রে যে কাজটি করতে পারি, আমরা কিন্তু 14 ঘরের নামটা পড়তে পারি, কিংবা 14 ঘরের নামটা যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে তোমরা দেখতে পারো যে 14 সঙ্গে কতকে গুণ করলে আমরা 42 পাই। আমরা যদি 14 সঙ্গে, দেখো 14 সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, তোমরা অনুমান করে গুণ করবে, 3 এবং 14কে গুণ করলে কত হয়? 3 4 12, 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1, এই 1টাকে আমরা হাতে রেখে দিলাম, হ্যাঁ, এটিকে কিন্তু আমরা পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এবারে 3-এর সঙ্গে 1কে গুণ করো, 3 1 3, এবং 3 1 3 পাচ্ছি, এই 3-এর সঙ্গে হাতে যে 1 ছিল এটিকে যদি যোগ করে দেই, 3 এবং এই 1 মিলে কত হয়ে যায়? 4। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? আমরা কিন্তু পেয়ে গেছি 42, তাই না? আচ্ছা, তার মানে 14-র সঙ্গে 3কে গুণ করলে কিন্তু 42 হয়। তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এই জায়গাতে লিখে দেব হচ্ছে 3। কত লিখবো? 3। তাহলে 14 এবং 3 এই দুটিকে গুণ করলে হয় 42, আবার 6 এবং 7 এই দুটিকে গুণ করলে হয় 42। তাহলে অর্থাৎ এই পাশের দুটিকে গুণ করলে কিন্তু আমরা মাঝখানের সংখ্যাটি পেতে পারি। আচ্ছা, এবার একই রকমভাবে যদি এই প্যাটার্নটি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু দুটি জায়গাতে দুটি খালি ঘর রয়েছে। তাহলে এই মাঝখানের সংখ্যাটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা তো একটু আগেও শিখেছি, দুই পাশের যে দুটি সংখ্যা এই দুটিকে গুণ করলেই কিন্তু মাঝখানের সংখ্যাটি পাওয়া যায়, তাই না? তাহলে এখানে রয়েছে 9, এখানে রয়েছে 8, তাহলে 8 এবং 9কে গুণ করলে কত হয়? আমরা জানি 8 9 72, কত হয়? 72, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 72, 7 10 2 72, আমাদের মাঝখানে হবে হচ্ছে 72। আচ্ছা, মাঝখানের সংখ্যাটা আমরা নির্ণয় করে ফেললাম, 8 9 72। এবারে আমরা এই সংখ্যাটিকে কিভাবে নির্ণয় করব? আমরা দেখব যে 4-এর সঙ্গে কতকে গুণ করলে 72 হয়। তো তোমরা এটিকে আরেকটি কাজ করতে পারো, হ্যাঁ, যেহেতু এখানে 72 রয়েছে, আমরা 4 দ্বারা 72কে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, 4 দ্বারা যদি 72কে ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে এখানে কত হবে। আচ্ছা, 4 দ্বারা যদি আমরা 72কে ভাগ করি, দেখো যদি আমরা 72কে ভাগ করি, 4 দ্বারা প্রথমে 7কে ভাগ করো, হ্যাঁ, আমরা জানি 4 দ্বারা 7কে কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করা যায়, কারণ 4 1 4, 4 দুগুণও কিন্তু হয়ে যাবে 8, 8 হলে কিন্তু এই 7-এর চাইতে বড় হয়ে যাবে। আমরা জানি ওর চাইতে বড় হলে হবে না, তাই না? ওর সমান হতে হবে অথবা ওর থেকে একটু ছোট হতে হবে। তাহলে 4-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 4 1 4, আমরা লিখে দিলাম 4। এবার 7 থেকে যদি আমরা এই নিচের 4কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে? আমরা জানি 7 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, আমরা লিখে দিলাম 3। এবারে এই যে পাশে 2 রয়েছে, এই 2টাকে আমরা নিচে নামিয়ে আনলাম, দেখো এখানে নিচে 2 যখন নামিয়ে আনলাম তখন এখানে কিন্তু হয়ে গেল 32, তাই না? এবার দেখবো যে
4-এর সঙ্গে কতকে গুণ করলে 32 হয়? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 4 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 4 8 কত? 4 8 32। আমরা কি জানি 4 8 32, অর্থাৎ 8 বার কিন্তু ভাগ যায়, তাই না? 4 8 32, আমরা এখানে লিখে দিলাম 32। এবারে 32 থেকে 32 গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা ভাগফল পাচ্ছি কত? 18। তাহলে এই 18 হবে কোথায়? এই জায়গাতে বসবে কিন্তু সেই 18, অর্থাৎ 4-এর সঙ্গে যদি তুমি 18কে গুণ করো তাহলেই কিন্তু সেই 72 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি খুবই সহজেই তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বরে কিন্তু আরও একটি প্যাটার্ন দেওয়া রয়েছে, তাই না? আচ্ছা, এখন এই প্যাটার্নটি কীভাবে করে হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা যদি এই প্যাটার্নটিকে একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু মাঝখানে রয়েছে 5, এখানে রয়েছে 40, নিচে রয়েছে 35। তাহলে আমরা এইভাবে করে এবং এইভাবে করে লম্বালম্বিভাবে কিন্তু আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তিনটির ভিতরে কি সম্পর্ক রয়েছে আমরা যদি লক্ষ্য করি, দেখো এই যে 40, এই 40 থেকে যদি 5 কমে যায়, তাই না? 5 যদি বিয়োগ হয়ে যায় তাহলেই কিন্তু 35 হয়। ঠিক আছে? দেখো 40 থেকে 5 বিয়োগ হলে কিন্তু হয়ে যায় 35, তাই না? আবার একই রকমভাবে দেখো এই তিনটির মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে এই দুটির ভিতরে বড় কিন্তু এই যে 31, তাই না? 31 কিন্তু বড়। 31 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে কত? 26। আবার এইভাবেও যদি আমরা লিখি বা এইভাবেও যদি আমরা লক্ষ্য করি যে 26-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়? দেখো 26 এবং 5কে যোগ করলে, এই দুটিকে যোগ করলে, অর্থাৎ এই ছোটো সংখ্যা দুটিকে যোগ করলে কিন্তু এই বড় সংখ্যাটি হয়। এই তিনটির ভিতরে কিন্তু এই দুটি সংখ্যা ছোট, তাই না? এবং সবচেয়ে বড় হচ্ছে 31। তাহলে এই ছোটো দুটিকে যোগ করলে কিন্তু এই বড় সংখ্যাটি হয়। ঠিক আছে? ছোটো সংখ্যাটি হচ্ছে কত? 5 এবং 26। তাহলে 26 এবং 5কে যোগ করলে কিন্তু হয়ে যায় 31। আবার এইখানে এই তিনটির ভিতরে ছোট কোন দুটি? এই দুটি কিন্তু ছোট। 40 সবার চাইতে বড়। তাহলে এই দুটি যেহেতু ছোট, 35 এবং 5 এই দুটিকে যোগ করলে কিন্তু হয়ে যায় 40। ঠিক আছে? আশা করি সকলেই তোমরা খুবই সহজে এটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা একটু পাশে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু সেই একই রকম আরেকটি প্যাটার্ন দেওয়া রয়েছে, তাই না? তাহলে আমরা এইখানে কি নিয়ম বের করলাম? আমরা বের করলাম হচ্ছে যে এখান থেকে ছোট দুটিকে যোগ করলে কিন্তু বড় সংখ্যাটি পাওয়া যায়, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা এইভাবে করে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 27, 8 এবং 19। তাহলে এখানে সবচেয়ে বড়কে এই 27 কিন্তু বড়, তাহলে এই দুটি কিন্তু ছোট। 8 এবং 19 এই দুটি কিন্তু ছোট, তাই না? তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করি, 19 এবং 8 এই দুটিকে যোগ করলে কি আমাদের 27 হয়? হ্যাঁ, 19 এবং 8 এই দুটিকে যোগ করলে কিন্তু আমাদের 27 হয়। আবার এইভাবে যদি লক্ষ্য করি, 16, 8 এবং 24, এখানে সবচেয়ে বড় হচ্ছে 24, তার মানে এই দুটি কিন্তু ছোট। 16 এবং 8, 16 এবং 8কে যোগ করলে কি 24 হয়? হ্যাঁ, 16 এবং 8কে যোগ করলে কিন্তু 24 হয়ে যায়। এই ছোট দুটি সংখ্যাকে যোগ করলে কিন্তু বড় সংখ্যাটি পেয়ে যাই। ঠিক আছে? তাহলে এবার একই রকমভাবে যদি আমরা এই প্যাটার্নটিকে একটু সম্পন্ন করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু একটি আমাদের কি রয়েছে? আমাদের কিন্তু মাঝখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে আমরা এবারে কীভাবে করে এটিকে বের করতে পারি? আমরা যদি এইভাবে লক্ষ্য করি বা এইভাবে, যেভাবেই তোমরা লক্ষ্য করো, হ্যাঁ, আমরা কি জানি? আমরা জানি যে এখান থেকে এই তিনটি সংখ্যা থেকে ছোট দুটি সংখ্যাকে যোগ করলে কিন্তু বড় সংখ্যাটি পাওয়া যায়, তাই না? আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 22, তাই না? আমরা জানি মাঝখানে কিন্তু কখনো বড় সংখ্যা থাকে না। দেখো মাঝখানে কিন্তু ছোট সংখ্যাটিই থাকে 8, তাই না? এই দুইটি সংখ্যা কিন্তু বড়। আবার এখানে দেখো মাঝখানে কিন্তু ছোট সংখ্যাটি রয়েছে, তাহলে এই মাঝখানে কিন্তু সবচেয়ে ছোট সংখ্যাটি বসবে। ঠিক আছে? তাহলে এই দুটির ভিতরে সবচেয়ে বড় কে? 22 বড়। তাহলে এবারে আমরা দেখব যে 15-র সঙ্গে কতকে যোগ করলে 22 হয়, কারণ এই দুটি যোগ করলেই তো এই বড় সংখ্যাটি হবে, তাই না? 15-র সঙ্গে কতকে যোগ করলে 22 হয়? আমরা যদি 15-র পর থেকে 22 পর্যন্ত গণনা করি, দেখো তাহলেই কিন্তু পেয়ে যাব যে এখানে কত বসবে। দেখো 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে এখানে আমরা মোট কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি? 7টি সংখ্যা কিন্তু এখানে পাচ্ছি। তার মানে এখানে কত বসবে? 7 বসবে। অর্থাৎ 15-র সঙ্গে যদি আমরা আরও 7কে যোগ করে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে 22। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 7 বসাই তাহলে এইভাবে মেলে কিনা দেখো, এখানে হলো 11, 7 এবং 18। তাহলে এই তিনটির ভিতরে সবচেয়ে বড় কে? 18 সবচেয়ে বড়, তাই না? এখন 18 বড় হলে কি এই দুটি নিশ্চয়ই ছোট, তাহলে এই দুটিকে যোগ করে দেখো তো 18 হয় কিনা? 11 এবং 7, আমরা জানি 11 এবং 7কে যোগ করলে কিন্তু 18
হয়, তাই না? তাহলে কিন্তু 7 হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা কিন্তু এই প্যাটার্নটিও খুবই সহজেই সম্পন্ন করে ফেললাম। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হয়। আচ্ছা, তাহলে এটিকে আগে আমাদের কিন্তু বুঝতে হবে। আমরা যদি না বুঝি তাহলে কিন্তু এটিকে আমরা সমাধান করতে পারবো না। আমাদের কি বলা হয়েছে আবারও বোঝার চেষ্টা করো। পাশের সংখ্যার চাকায়, অর্থাৎ এই চাকায়, হ্যাঁ, 1 থেকে 9 পর্যন্ত এমন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হয়। অর্থাৎ এখানে আমরা 1 থেকে 9 পর্যন্ত এমনভাবে সংখ্যাগুলোকে বসাবো, হ্যাঁ, যেন এই যে 3টি, দেখো এই 3টি মিলে একটি লাইন, এই 3টি মিলে আরও একটি লাইন, এই 3টি মিলে আরও একটি লাইন, একটি, দুইটি, তিনটি, তাই না? একটি, দুইটি, তিনটি, একটি, দুইটি, তিনটি, এইভাবে যে 3টি মিলে যে একটি লাইন হয়, ঠিক আছে? এইখানে এই 3টে জায়গাতে এমন 3টি সংখ্যা বসাবা যেন এই 3টি সংখ্যাকে যোগ করলে মোট 15 হবে। অর্থাৎ এই 3টিকে যোগ করলেও 15 হবে, এই 3টিকে যোগ করলেও 15 হবে, এই 3টিকে যোগ করলেও 15 হবে, এই 3টিকে যোগ করলেও 15 হবে। অর্থাৎ যে 3টিকেই তুমি যোগ করো যেন উত্তর 15 হয়। ঠিক আছে? তাহলে কীভাবে করে এটিকে সাজাতে পারো? এটি কিন্তু খুবই সহজ। হ্যাঁ, তোমাদের হয়তো একটু এটি শুনে তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তবে একদমই কিন্তু এটি সহজ, পানির মতো সহজ। দেখো কিভাবে। আমাদের যেহেতু 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাতে বলা হয়েছে, হ্যাঁ, 9-এর চাইতে বড় সংখ্যা কিন্তু তুমি কোনো জায়গাতে বসাতে পারবে না। ঠিক আছে? তাহলে এখানে মাঝখানে তো আমরা একটি সংখ্যাই বসাতে পারবো, এই চারপাশ দিয়ে আমরা বিভিন্ন সংখ্যা বসাবো, তাই না? তাহলে মাঝখানে কোন সংখ্যাটি বসাবো? এখানে তোমাদের যেটি সুবিধা হয়, যে সংখ্যা মনে চায় সেই সংখ্যাই তোমরা মাঝখানে বসাতে পারো। তবে আমার মনে হয় এখানে একটি বড় সংখ্যা বসালে, হ্যাঁ, আমাদের জন্য একটু হিসেবগুলো করতে সহজ হবে। আচ্ছা, তাহলে 1 থেকে 9-এর মধ্যে, হ্যাঁ, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় 9, আমরা যার কারণে এখানে লিখে দিলাম 9। ঠিক আছে? আচ্ছা, আমাদের কিন্তু মোট বানাতে হবে কত? 3টি সংখ্যা মিলে মোট কিন্তু আমাদের বানাতে হবে 15। কত বানাতে হবে? 15 বানাতে হবে। এই যে এটি কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? যেহেতু মোট বানাবো আমরা 15-এর মধ্যে থেকে 9 কিন্তু এই জায়গাতে চলে গেল, তাই না? 15 থেকে চলে গেল কত? 9 চলে গেল। তাহলে 9 চলে গেলে আর বাকি থাকে কত? আমরা জানি 15 থেকে 9 যদি বিয়োগ হয়ে যায়, 9 চলে গেলে বাকি থাকে হচ্ছে আমাদের আর 6, তাই না? তাহলে এই দুই পাশে 9 তো, এই 9 তো সবার সঙ্গেই থাকবে, তাই না? ও কিন্তু সবার সঙ্গে থাকবে, তাই না? তাহলে এই যে দুটি পাশ যে রয়ে গেল, এই যে দুটি পাশ, এই দুটি পাশে আমাদের মোট বানাতে হবে 6। ঠিক আছে? আমরা এমন সংখ্যা এই দুই পাশে বসাবো যেন এই দুটি মিলে 6 হয়। যখন এই দুটি মিলে 6 হবে, এই 6-এর সঙ্গে এইখানে তো 9 রয়েছেই, তাই না? 6 এবং এই 9 মিলে কিন্তু সেই 15 হয়ে যাবে। ঠিক আছে? খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে আমরা দুই পাশে 6 বানাবো এমনভাবে করে। দেখো, আমরা যদি এখানে 1 থেকে শুরু করব, ঠিক আছে? তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা কী করবে? 1 থেকে শুরু করবে। আমরা যদি এইখানে বসাই 1, হ্যাঁ, আমাদের কিন্তু মোট এই দুই পাশে মিলে দুটি সংখ্যা মিলে 6 বানাতে হবে। তাহলে এখানে আমরা বসালাম 1, 6 হতে আর বাকি থাকে কত? 6 হতে বাকি থাকে 5, তার মানে এই জায়গাতে আমরা বসিয়ে দিলাম সেই 5। দেখো, 5 এবং 1 মিলে কিন্তু হয়ে গেল 6, তাই না? এখন এই 6 এবং এই যে 9, 6 এবং 9 মিলে কিন্তু সেই 15 হয়ে গেল। আচ্ছা, এখানে যেহেতু 1 বসিয়েছি, এখানে বসাবো এবার আমরা 2। ঠিক আছে? এখানে যদি 2 বসাই, আমাদের যেহেতু এই দুই পাশ মিলে 6 বানাতে হবে, তাহলে 6 থেকে এখানে বসালাম হচ্ছে 2, আর বাকি থাকে কত? 6 হতে বাকি থাকে আরও 4, এইখানে তাহলে বসবে হচ্ছে সেই 4, তাই না? আবার এখানে বসালাম হচ্ছে 3, এবার বসালাম কত? 2 এর পরে 3 যদি বসাই, হ্যাঁ, তাহলে আমাদের মোট কিন্তু বানাতে হবে 6, তাই না? এই দুই পাশ মিলে কিন্তু মোট বানাতে হবে আমাদের 6। তাহলে এখানে 3 বসালে 6 হতে আর বাকি থাকে কত? আরও 3 বাকি থাকে, তার মানে এইখানেও কিন্তু বসবে সেই 3, তাই না? 3 আর 3 মিলে হয়ে গেল 6, 6-এর সঙ্গে এই 9কে যোগ করলে হয়ে যায় 15। আচ্ছা, আবার এখন এইখানে যদি এই দুটি সংখ্যাকে লক্ষ্য করি, আমরা 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম, এবার যদি 4 বসাই, এইখানে যদি 4 বসাই, হ্যাঁ, আমাদের কিন্তু এইটি এবং এই পাশেরটি, এই দুটি মিলে বানাতে হবে মোট 6 থেকে এখানে বসালাম হচ্ছে 4, তাহলে 6 হতে আর বাকি থাকে কত? আর থাকে 2, তাহলে আমরা এইখানে বসালাম সেই 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু দেখো, তুমি এবারে যে 3টিকেই লক্ষ্য করো, হ্যাঁ, সেই 3টি মিলেই কিন্তু 15 হয়ে যাবে। খুবই মজা কিন্তু। দেখো, 4 এবং 2, এই 4 এবং 2 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে এই 9কে যোগ করলে হয়ে যায় 15। আবার দেখো, 1 এবং 5 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে এই 9কে যোগ করলে হয় 15। আবার 2 এবং 4 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে 9কে যোগ করলে হয়ে যায় 15। 3 এবং 3,
এই 3 এবং 3কে যোগ করলে হয় 6, 6-এর সঙ্গে সেই এই 9কে যোগ করলে হয়ে যায় 15। তুমি যেভাবেই দেখো না কেন সেই 15ই কিন্তু হবে। ঠিক আছে, খুবই মজার কিন্তু, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে সর্বশেষ 5 নম্বর যে প্রশ্নটি, এখানে বলা হয়েছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পন্ন করি। আচ্ছা, তাহলে বলা হয়েছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পন্ন করি। এই নিচে কিন্তু আমরা আরও একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, তাই না? এই প্যাটার্নটি এখন আমরা কিভাবে সম্পন্ন করতে পারি? দেখো এখানে আমাদের বলা হয়েছে 0, 1, আবারও 1, 2, 3, 5, 8, 13। তাহলে এটি কোনভাবে আমরা সম্পন্ন করতে পারি? আমরা এর আগে যেভাবে দেখেছি সেইভাবে করে কিন্তু এটিকে সম্পন্ন করা যাবে না, কারণ এখানে দেখো প্রথমে একটি 0 দেখতে পাচ্ছি, তারপরে 1, তারপরে আবারও রয়েছে 1, তারপরে রয়েছে 2, তারপরে রয়েছে 3, তারপরে 4 নেই, দেখো 5 রয়েছে, 6, 7 নেই, 8 রয়েছে, এরপরে অনেকগুলো সংখ্যা নেই, তারপরে 13 রয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে সম্পন্ন করতে পারি, কীভাবে করে বুঝতে পারি যে এটি কোন নিয়মে এটিকে সমাধান করা হয়েছে? দেখো এটিও কিন্তু খুবই সহজ। আমরা যদি লক্ষ্য করি, প্রথম সংখ্যাটি হচ্ছে কত? আমরা জানি সংখ্যার একদম শুরুতে হচ্ছে 0, তাই না? 0-র পরে হচ্ছে কত? 1, 0-এর পরে কিন্তু 1, যার কারণে এখানে দেখতে পাচ্ছি 1। এবারে দেখো এই 0 এবং 1 এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 0 এবং 1কে যোগ করলে তো 1ই হয়ে যায়, সেই জন্য এখানে আমরা লিখে দিলাম 1। তারপরে এই 1-এর সঙ্গে যদি তার আগের সংখ্যা, এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করি, দেখো 1 এবং 1কে যোগ করলে হয়ে যায় 2, এই যে যার কারণে এখানে আমরা লিখে দিলাম 2। এবার এই 2-এর সঙ্গে তার আগের সংখ্যাকে যদি আমরা যোগ করি, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3, 3-এর সঙ্গে তার আগের সংখ্যাকে যোগ করো 3, এবং এখানে রয়েছে 2, 3 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যাবে 5। এই দেখো আমরা কিন্তু সেই 5 এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা প্রত্যেক সংখ্যার সঙ্গে তার আগের সংখ্যাকে যোগ করব। ঠিক আছে, এটি হচ্ছে নিয়ম। হ্যাঁ, কোনো কঠিন কিছু না। আচ্ছা, যেমন এখানে পেয়েছি 5, এবার এই 5-এর সঙ্গে যদি আমরা 3কে যোগ করি, আগে রয়েছে 3, 5 এবং 3 মিলে হয়ে যায় 8, এই যে দেখো আমরা লিখে দিলাম 8। 8-এর সঙ্গে যদি এই 5কে যোগ করি, হ্যাঁ 8-এর সঙ্গে 5 যোগ করলে হয়ে যায় 13, এই যে লিখে দিলাম 13। তার মানে 13-র সঙ্গে আমরা এবার এই 8কে যোগ করব, তাই না? 13 এবং 8কে যোগ করলে কত হয়ে যায়? আমরা জানি 13 এবং 8 যোগ করলে কিন্তু হয়ে যায় 21, তাই না? আচ্ছা, 13-র সঙ্গে 8কে যোগ করলে কিন্তু হয়ে যায় কত? 8 আর 3 যোগ করলে হয়ে যায় 8, 9, 10, 11, 11-র 1কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের 1, এটিকে আমরা পরে কিন্তু যোগ করে দেবো, তাই না? এখানে উপরে রয়েছে 1, নিচে কিছু নেই, তাহলে এই 1-এর সঙ্গে এই হাতের 1কে যোগ করলে হয়ে যায় 2। তাহলে 13-র সঙ্গে 8কে যোগ করলে হয়ে যায় 21, আমরা লিখে দিলাম এখানে 21। এবার 21-এর সঙ্গে আমরা 13কে যোগ করব, তাই না? এই 21-এর সঙ্গে যদি আমরা 13কে যোগ করি, দেখো 3 এবং 1কে যোগ করলে হয়ে যায় 4, 2 এবং 1কে যোগ করলে হয়ে যায় 3, তাই না? তাহলে আমাদের মোট হয়ে গেল 34। তাহলে এই জায়গাতে লিখে দেবো সেই 34। আবার এই 34-এর সঙ্গে এই তার আগের সংখ্যা অর্থাৎ 21কে যোগ করো। 34-এর সঙ্গে যদি আমরা 21কে যোগ করি, দেখো 4 এবং 1 মিলে হয়ে যায় 5, হ্যাঁ 3 এবং 2 মিলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। তাহলে কিন্তু মোট হয়ে গেল 55, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো সেই 55। আচ্ছা, এবার 55-এর সঙ্গে তার আগের সংখ্যা অর্থাৎ 34কে যোগ করো। 55 এবং 34কে যদি আমরা যোগ করি, 5 এবং 4কে যোগ করলে হয়ে যায় 9, লিখে দিলাম 9। 5 এবং 3কে যোগ করলে হয়ে যায় 8, 5 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 8, তাই না? আচ্ছা, তাহলে এখানে মোট হয়ে গেল 89, আমরা এখানে লিখে দিলাম 89। আবার 89-এর সঙ্গে তার আগের সংখ্যা অর্থাৎ এখানে রয়েছে 55, 55কে যোগ করো। দেখো যদি একটু আলাদা জায়গাতে যোগ করি, 89-এর সঙ্গে যদি আমরা 55কে যোগ করি, দেখো 9 এবং 5কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 14, 14-র 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1, তাই না? আচ্ছা, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার 8 এবং 5কে যোগ করলে হয়ে যায় কত? আমরা জানি 8 এবং 5 মিলে হয়ে যায় 13, 13-র সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 14। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কত? 144। তাহলে এখানে আমরা কত লিখে দেবো? 144। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো আমরা এই নিয়মটি অনুসরণ করে প্রত্যেকটি এই প্যাটার্নের সমস্ত খালি ঘরগুলো আমরা পূরণ করে ফেললাম। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।